গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। আজ আপনাদের পড়ে শোনাব সুকান্ত চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, সরোজিনী। বুড়ো শিবতলায় বাস থেকে নেমে ধন্দে পড়ে গেল গোলক। স্টপটার নাম বুড়ো শিবতলায় বলেছিল বটে চন্দ্রনাথ। 2 স্টপ আগেই কন্ডাক্টর মনে করিয়ে দিয়েছে। তো সেই তখন থেকে ছেলেটাকে কোলে নিয়ে রেডি হয়েছিল। গোলকের ডান কোলে ছেলে, বাঁ কাঁধে ঢাউস একটা ব্যাগ। টাল সামলানোই মুশকিল। ভিড় বাসে তার গা জ্বালানো কথা শুনতে শুনতে এই সন্ধ্যের মুখে বাস থেকে নেমে হা করে চারদিকটা পরখ করছিল সে। ছেলেটা বাপের পাঞ্জাবির খুঁট শক্ত করে ধরে আছে। হাওড়ায় যুযুস্বরের বাসে ওঠার পর মল্লিক ফটকের কাছে এসে একবার বমি করেছিল। তারপর বাপের কোলে নেতিয়ে পড়েছিল সারাটা রাস্তা। এতক্ষণে বুঝি পায়ে ভর হলো। বাস রাস্তার উপর কয়েকটা কুকুর হল্লা করছিল। সেদিকে চোখ পড়তে ছেলে ভয় পেয়ে বাপের কোমর জড়িয়ে ধরল। জন্মের পর থেকে এরকম রোগা, দুবলা আর ভীতু। কে বলবে সামনের ফাল্গুনে এ ছেলে 7 পেরিয়ে 8-এ পড়বে। বাস স্টপের কাছেই একটা মাঝারি সাইজের বট গাছ। নিচে একটা বাঁশের মাচা বাঁধা আছে। গায়ের লোকেরা বোধহয় এখানে বসে আড্ডা ফাড্ডা দেয়। তবে এখন কেউ নেই। পায়ে চলা পথটা বটগাছের পাশ দিয়ে গিয়ে একটা ঠাস বুনট বাঁশবাগানের মধ্যে সেঁধিয়ে গেছে। আকাশে এক টুকরো আলতা ছোপানো মেঘ দেখল গোলক। বহুকাল এসব জিনিস খেয়াল করে দেখা হয় না। একটু গা ছমছম করলেও গাছগাছালির অন্ধকারে দাঁড়িয়ে গোলক বুঝতে পারে পৃথিবীর সব আলো মরে যায়নি এখনো। সবে সন্ধে হলো। গোলক ছাড়া এখানে আর কেউ নামেনি। লোকজন কাউকে দেখাও যাচ্ছে না। ও জায়গায় দাঁড়িয়ে আশেপাশে কোনো জনবসতি আছে কিনা বোঝা মুশকিল। হাইরোড বোধহয় খুব দূরে নয় এখান থেকে। মাঝে মাঝে লরি চলাচলের গুমগুম শব্দ পাওয়া যাচ্ছিল। বাঁশবাগানের পথটা ধরে এগোনো ছাড়া আপাতত আর কোনো উপায় নেই। গোলক ব্যাগের চেন খুলে 2 ব্যাটারির টর্চটা বার করে নিল। ভাদ্র মাস শেষ হতে চলেছে। গুমটের শেষ নেই। ঘাম হচ্ছিল খুব। কি কাণ্ডজ্ঞান চন্দ্রনাথটার! গোলক কতবার করে বলে রেখেছিল বাস স্টপে যেন থাকে। এত বলা সত্ত্বেও অবশ্য চন্দ্রনাথকে ঠিক দোষও দেওয়া যায় না। বকুলতলার কাছে একটা ট্যাঙ্কার উল্টেছে সকালে। প্রবল জ্যামে বাসটা আটকে ছিল অনেকক্ষণ। ঘণ্টাখানিকের উপর তো বটেই। হয়তো অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে গেছে সে। পা বাড়ানোর আগে গোলক বলল, হ্যাঁ রে দাশু, তোর চাঁদু কাকা বুড়ো শিবতলায় বলেছিল তো? একটা ঢোক গিলে দাশু বলল, তাই তো বলেছিল মনে হয়। ধীরে ধীরে আবার চনমনে হয়ে উঠছে ছেলেটা। একটা চোরা হাওয়ার ঝাপটা খেল দুজনেই। বৃষ্টি আসছে নাকি? গোলক আকাশের দিকে তাকালো। মাথার উপর দিয়ে পাখিদের একটা বিশাল ঝাঁক পশ্চিমে ভেসে যাচ্ছে। দাশু হাঁ করে দেখছিল। গাছগাছালির ছায়ায় অন্ধকার ঘন হয়ে আসছে। সারাদিনের শেষে বাঁশবাগানে ফিরে এসে ধান শালিকগুলো তারস্বরে ডাকছিল। একটু পরে চুপ মেরে যাবে। তখন ঝোপঝাড়ের আড়াল থেকে আড়মোড়া ভেঙে ঝিঝিরা বেরোবে। এখনই তাদের 2-একটা ডাক শোনা যাচ্ছে। ছেলের কথা শুনে অন্যমনস্ক গোলক বলল, ঠিক ঠিক মনে আছে তোরে? হ্যাঁ বাবা, বুড়ো শিবতলাই মনে পড়ছে বলে বাপের ডান হাত শক্ত করে ধরল দাশু। ডান হাতে টর্চটাও ধরা আছে, বা হাতে ব্যাগ। হাতটা ছাড়িয়ে নিয়ে গোলক বলল, হাত ধরিস না, আমার পেছন পেছন আয় তুই। বাঁশবাগানে ঢুকেই
ওয়াক করে থুতু ফেলল গোলক। গায়ের লোকেরা বোধহয় বাঁশঝাড় তলাটাকে ল্যাট্রিন হিসেবে ব্যবহার করে। দুর্গন্ধে টেকা মুশকিল। চারদিকটায় একেবারে নিশ্ছিদ্র অন্ধকার। টর্চের গোল আলো পড়তেই পথের রেখাটা স্পষ্ট হলো। লম্বা পা ফেলছিল গোলক। পেছন পেছন ছেলেটা প্রায় ছুটছে। চন্দ্রনাথের চাপাচাপিতে আসা, কিন্তু আশাটা ঠিক হলো কি? চন্দ্রনাথ বলেছিল, মেয়ে আমাদের দেখতে শুনতে খারাপ নয় গোলকদা, গায়ের রংটাই যা একটু মাজা মাজা, বয়সও 30-এর ওপর, তোমার সঙ্গে বেশ মানাবে দেখো। যদি এখানে কাজটা করো তবে মা বাবা হারা মেয়েটার একটা গতি হয়। আমিও বেশ বাঁধন ছাড়া হতে পারি। সংসারে ওই একটাই তো বাঁধন আমার। বলে কেমন উদাস চোখে তাকিয়েছিল চন্দ্রনাথ। সন্ধেবেলায় দোকানের কাউন্টারে তখন কাস্টমারদের ভিড়। ছোকরা কর্মচারীটা তাল সামলাতে হিমশিম খাচ্ছে। ওপরে তাক থেকে গুঁড়ো সাবানের প্যাকেট নামাতে গিয়ে হুড়মুড় করে ফেলল সব। মশা তাড়ানোর ধূপের বান্ডিল, নারকোল তেলের কৌটো, আমুলের টিন, যেন ভূমিকম্প হচ্ছে দোকানে। আগুন চোখে ছেলেটাকে দেখছিল গোলক। অন্যদিন হলে চড়চাপড় যা হোক একটা কিছু পড়ত। চন্দ্রনাথ সামনে থাকায় বেঁচে গেল। চন্দ্রনাথ এলেই গোলমালগুলো হয়। বাঘাযতীন স্টেশনের বাইরে গোলকের স্টেশনারি কাম গ্রোসারি, সিটি ভ্যারাইটি স্টোর্স। অফিস ফেরত বাবুরা প্ল্যাটফর্ম থেকে নেমেই তার দোকানটাকে সামনে পায়। টুথব্রাশ, পেস্ট, সাবান, বিস্কুট, মেয়েদের প্রসাধনী, বেবি ফুড, চাল, ডাল, নুন, তেল সবই রাখে গোলক। সাউথ সেকশনে কাজে বেরোলে চন্দ্রনাথও আসবে ঠিক এ সময়। পূর্ববঙ্গের একই গাঁয়ের ছেলে। 71 সনে রাজাকার বাহিনীর ঠেলা খেয়ে এসে উঠেছিল আগরতলার হাঁপানিয়া ক্যাম্পে। তখন সদ্য যুবক। দু বন্ধুতে চলে গেল মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হবার পর জন্মভূমিও ফিরিয়ে দিয়েছিল দুজনকে। কলকাতা ফেরায়নি। কলকাতা কাউকে ফেরায় না। রাজাকারদের হাতেই কাটা পড়েছিল চন্দ্রনাথের বোন ভগ্নিপতি। ভাগ্নি তখন খুব ছোট। কি করে যেন খাটের তলায় লুকিয়ে বেঁচেছিল। পাড়া সম্পর্কে এক জ্যাঠার আশ্রয় ছিল অনেক দিন। পরে একবার চোরাই পথে গিয়ে ভাগ্নিটাকে নিজের কাছে নিয়ে এসেছিল চন্দ্রনাথ। তুই কি আমাকে পাগল করবি জাদু? ছেলে বড় হচ্ছে, বয়স আর নেই, এখন আর নতুন করে ঝামেলায় জড়াতে পারবো না। একটা শ্বাস ফেলে গোলক বলেছিল। শ্যামলের মৃত্যুর পর থেকে ভেতরটা কেমন ফাঁকা হয়ে আছে। আজ 6 বছর হতে চলল। এ জায়গা এ জন্মে আর ভরাট হবার নয়, গোলক জানে। হাওড়ার মঙ্গলাহাট থেকে জামা কাপড় নিয়ে ক্যানিং লক্ষ্মীকান্তপুর লাইনে ফিরি করতে যায় চন্দ্রনাথ। মাঝে মাঝে রায়চক হয়ে কুকরোহাটার দিকেও চলে যায় সে। বাধা সব খদ্দের, পাতানো দিদি বৌদি, সামান্যই আয়। তবে সেসব নিয়ে মাথা ব্যথা নেই তার। একা লোক, বিয়ে করেনি, ত্রিসংসারে থাকার মধ্যে আছে ওই ভাগ্নি। গোলকের কথা শুনে চন্দ্রনাথ হেসেছিল। কি যে বলো তুমি গোলকদা, কত আর বয়স হবে তোমার? মেরে কেটে 45। 15 বছরের ছোট বড় কি খুব বেশি হলো? তাছাড়া মরবার আগে বৌদিকে আমি কথা দিয়েছিলাম। ডায়লগের এই জায়গাটায় এসে থেমে যায় চন্দ্রনাথ। কি কথা দিয়েছিল সে দাশুর মাকে? সত্যি দিয়েছিল? শেষের মাসখানেক তো শ্যামলী কথাও বলতে পারত না। ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে থাকত। 9 মাসের দাশু তখন সবে হামাগুড়ি দিতে শিখেছে। পাড়ার দিদি মাসিদের কোলেই বড় হচ্ছিল সে। বাঁশবাগান পেরিয়ে একটা কাঠের পোল, নিচে একটা খাল আছে। একটা মাছি বোধহয় খলবলিয়ে উঠল সেখানে। ভয় পেয়ে বাপের হাত আবার জোরে আঁকড়ে ধরেছে দাশু। আকাশে চাঁদ নেই, তারাও দেখা যাচ্ছে না। মেঘ করল নাকি? পোলের উপর উঠে গ্রামের আদলটা
ঠাহর করবার চেষ্টা করছিল গোলক। খালের পাড় থেকে একটা পায়ে চলা পথ এঁকে বেঁকে ঢুকে গেছে গ্রামের ভেতরে। একটু দূর খানকতক দোকানও দেখা যাচ্ছিল। দোকান মানে চালাঘর, তবে ইলেকট্রিকের আলো আছে। আজকাল সব গায়েই ইলেকট্রিকের লাইন ঢুকে গেছে। কত উন্নতি হচ্ছে দেশের! শুধু কলকাতাটারই কিছু হলো না। রোববার দেখেই একদিন আসতে বলেছিল চন্দ্রনাথ। কয়েকটা রোববার বাদ দিয়ে সেই আশা হলো। শ্যামলীর মৃত্যুর পর এই প্রথম কলকাতার বাইরে বেরোনো। শ্যামলী বেঁচে থাকতে কালী ভদ্রে শ্বশুরবাড়ি যাওয়া হতো। বিদ্যেধরপুর স্টেশনে নেমে ভ্যান রিকশায় মাইল 5 এরকমই বাঁশবাগান, পোনা পুকুরে হাঁসের প্যাক প্যাক, সন্ধেবেলায় আকাশ ডিঙিয়ে পাখিদের ঘরে ফেরা। তো হুট করে মরে গেল বউটা জরায়ুর ক্যান্সারে। বড় কষ্ট পেয়েছিল শেষের দিকটায়। একটা মুদিখানা, একটা সেলুন, গোটা 2 চায়ের দোকান। হতদরিদ্র চেহারার খদ্দের 2-4 জন দেখা গেল। মুদির দোকানটার সামনে দাঁড়িয়ে একটু অস্বস্তি হচ্ছিল গোলকের। একবার মনে হলো, ধুর, না এলেই হতো, দুপুরে জমে একটা ঘুম দেওয়া যেত বেশ। সপ্তাহের এই একটা দিনই দোকানের ঝাঁপ ফেলা থাকে। কিন্তু সেই কোন সকালে ঘুম থেকে উঠেই ছেলেটা ঘ্যানোর ঘ্যানোর শুরু করেছে, বাবা, আজ চাঁদু কাকার বাড়িতে যাবে বলেছিলে? চাঁদু কাকা বলে গেছে আমাকে বড়শি দিয়ে মাছ ধরা শেখাবে। মাছ ধরার কথা আবার হলো কবে? গোলক বলেছিল। সেই যে একদিন রাতের বেলায় এলো, বৃষ্টি হচ্ছিল বলে তুমি যেতে দিলে না, মনে নেই? সেদিনে তো বলল। বলে আজও সকালবেলায় কেমন চোখ গোল গোল করে তাকিয়েছিল দাশু। তখনও দোনোমনো ছিল গোলকের। কাজের চাপে 2 দিন শেভ করা হয়নি। শ্যামলীর কথা ভাবতে ভাবতেই ভালো করে শেভ করেছে সে। যত্ন করে চুল পাট করেছে। চুল অবশ্য খুব বেশি নেই, ব্রহ্মতালুর কাজটা ফাঁকা হয়ে এসেছে প্রায়। সিথি অনেকখানি নামিয়ে বাঁদিকের চুল এনে সে জায়গা ঢাকতে হয়। বাসের হাওয়া পেয়ে উলটপালট হয়ে আছে সব এখন। মনে পড়তেই হাত দিয়ে চুল ঠিক করল সে। দোকানের সামনে অচেনা লোক দেখে বুড়ো মুদি দোকানি বলল, কিছু চাইছেন দাদা? লাজুক হেসে গোলক বলল, আমরা কলকাতা থেকে আসছি। চন্দ্রনাথ রুদ্রপালের বাড়িটা কোন দিকে বলবেন? বাঙাল চন্দ্রনাথ? গোলক মাথা নাড়ল। আগে হ্যাঁ। তার মানে ঘটি চন্দ্রনাথও একজন তাহলে আছে এ গায়ে। লোকটা খানিকক্ষণ গোলককে জরিপ করে নিয়ে বলল, ওই রাস্তা ধরে চলে যান সোজা, সামনেই একটা পুকুর পাবেন। পুকুরটা ছাড়িয়ে বাঁদিকে ঘুরলে মাঠের ধারে চন্দ্রনাথের বাড়ি দেখতে পাবেন। কিন্তু তাকে কি এখন ঘরে পাওয়া যাবে? গাঢ় হয়ে অন্ধকার নামছিল। কৃষ্ণপক্ষ চলছে বোধ হয়। টর্চের আলো ফেলে এগোচ্ছিল গোলক। এদিকে বোধ হয় কদিনই জোর বৃষ্টি চলছে। পথের গর্তগুলোতে জমা জল সাবধানে ডিঙিয়ে যেতে হচ্ছিল। দাশু ভয় পেয়ে মাঝে মাঝে পাঞ্জাবির খুঁট ধরে এমন টানছিল যে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল। পুকুর ছাড়িয়ে বাঁদিকে ঘুরে খানিক এগোতেই মাঠটা পাওয়া গেল। গজ 50 দূরে একটা উঁচু ঢিবি মতন জায়গা টর্চের আলোয় আবছা দেখতে পাওয়া গেল। সেখানে পাশাপাশি 2টো মেটে ঘরই বোধ হয় টিমটিমে একটা আলোর আভাস পাওয়া যাচ্ছিল। সর্বনাশ করেছে! এ কোন ভাগাড়ে সে বাড়ি করেছে চন্দ্রনাথ? গোলক আলো ফেলে চারদিকটা দেখল একবার। এ মাঠটায় বোধ হয় ফসল জন্মায় না, ঘাস নেই, আগাছাও নেই। বৃষ্টির পর কাদায় ফুটবল খেলেছে বোধহয় ছেলেরা। অজস্র পায়ের ছাপ ফুটে আছে। তারই ভেতরে অস্পষ্ট একটা রেখা খুঁজে পাওয়া গেল। চন্দ্রনাথ একবার একটা বিশাল চন্দ্রবোড়া সাপের গল্প করেছিল। তার বংশধরেরা নিশ্চয়ই আশেপাশেই থাকে। ছেলেটা ভয়ে একেবারে সিটিয়ে গেছে।
গোলক সাহস দিয়ে বলল, ভয় পাস নে, আমার পেছন পেছন আয়, ব্যাগটা নিতে পারবে মাথায়? দাশু ঘাড় হেলিয়ে বোঝালো, পারবে। ছেলের মাথায় ব্যাগ চাপিয়ে মাঠ পেরোলো গোলক। ঢিবিটায় উঠবার জন্য চন্দ্রনাথ বোধহয় সিঁড়ির মতো করে মাটি কাটিয়ে রেখেছিল। বর্ষার পর এখন তার আভাসটুকু আছে মাত্র। উপরে উঠে ছোট্ট একটা উঠোনে পড়ল দুজনে, চমৎকার করে নিকোনো। চারদিক ঘিরে বড় বড় সব গাছ ঘন হয়ে আছে। টর্চের আলো ফেলে গোলক দেখল উঠোনের এক কোণে একটা গরু অলসভাবে জাবনা খাচ্ছে। গোয়ালই মনে হয় তবে ওটা। ওপরে খোলার চাল দেখা যাচ্ছিল। বেশ লক্ষ্মীশ্রী আছে বাড়িটায়, তবে প্রবল মশা, ঠায় দাঁড়িয়ে থাকা মুশকিল। মুখে মুখে ঘরটার দাওয়ায় হ্যারিকেনের আলো জ্বলছিল। দাশু মাথা থেকে ব্যাগটা দাওয়ার উপর নামিয়ে রাখল। একটু আগে দেখা পুকুরটা তার মাথায় ঘুরঘুর করছিল। ওই পুকুরটাতেই কি বড়শি দিয়ে মাছ ধরা হবে? লোকজন কাউকে দেখা যাচ্ছে না। গোলক গলা খাঁকারি দিয়ে ডাকল, চাঁদু, চাঁদু, বাড়ি আছিস? কোনো উত্তর নেই। প্রায় অনুমানের উপর ভর করে এই অজ জায়গায় এসে এরকমভাবে ডাকাডাকি করতে অস্বস্তি হচ্ছিল গোলকের। একটু কেমন লজ্জা লজ্জাও করছে। না এলেই হতো, কিন্তু খুব অনিচ্ছায় এসেছে কি সে? তা বোধহয় নয়। মনের খুব গভীরে একটা ইচ্ছের বীজ কবে যেন পুঁতে দিয়েছিল চন্দ্রনাথ, আজই প্রথম টের পাচ্ছিল। আরেকবার ডেকে দেখবে কি না ভাবছিল গোলক, কিন্তু গলায় কি যেন একটা বেঁধে আছে, ডাকা যাচ্ছে না। ছেলেকে দিয়ে ডাকালে কেমন হয়? ঠিক এই সময় ঘরের ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, আপনারা বসুন, মামা একটু বেরিয়েছে, এক্ষুনি আসবে বলে গেছে। কথাটা যে বলল তাকে দেখা গেল না, কারণ ঘরের ভেতরটা অন্ধকার। এই তাহলে সেই মেয়ে, চন্দ্রনাথের ভাগ্নি? গলাটা বেশ কচি কচি ঠেকছিল। বুকের ভেতরটা কেমন গুরু গুরু করে উঠল গোলকের। এতক্ষণে হ্যারিকেনের আলোয় দাওয়ার কোণের দিকে পাতা চেয়ার দুটোর দিকে চোখ গেল। চেন খুলে হাতের টর্চটা ব্যাগের ভেতর চালান করে দিল সে। তারপর চেয়ারে বাবু হয়ে বসে আকাশের দিকে বৃষ্টি মেলে দিল বাপ ছেলে। উত্তরের আকাশ বোধ হয় মেঘে মেঘে ভারী হয়ে আসছে। একটা ভিজে হাওয়ার ছোঁয়া পাওয়া যাচ্ছিল মাঝে মাঝে। কিন্তু চন্দ্রনাথই বা কোথায় গেল এই ভর সন্ধেবেলায়? প্রশ্নের উত্তরটা এলো ঘরের ভেতর থেকে। মামা বোধ হয় আপনাদের জন্যই বুড়ো শিবতলায় গিয়ে দাঁড়িয়ে আছে। দুপুরেও গিয়েছিল, অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে এলো। গোলক লাজুক গলায় বলল, আসলে বকুলতলার কাছে জ্যামে পড়ে এই অবস্থা হলো, নইলে কখন পৌঁছে যেতাম। ঘরের ভেতর আরেকটা আলো জ্বলল এতক্ষণে। কাঁপা কাঁপা আলোটা দেখে মনে হচ্ছে টেমিই হবে। খুটখাট শব্দ আসছিল ভেতর থেকে। ঘাড়টা কেমন আড়ষ্ট হয়ে আছে। দরজার দিকে ঘুরে তাকাতে গিয়েও পারল না গোলক। ভাগ্নির বয়স 30 না 32 কি একটা বলেছিল জাদু। গলাটিও ভারী মিষ্টি। তাছাড়া গ্রামের মেয়েরা যেরকম লাজুক আর আড়ষ্ট টাইপের হয় সেরকমও মনে হচ্ছে না। দিব্যি তো কথা বলে যাচ্ছে, সামনে আসছে না কেন কে জানে। চোরা দৃষ্টিতে একবার ছেলের মুখখানা দেখল গোলক। ভনভনে মশার মধ্যে ছটফট করছে ছেলেটা। এই, তোমার নাম কি? দরজার আড়াল থেকে প্রশ্ন এলো। তাকে প্রশ্নটা করা হচ্ছে কি না দরজার দিকে ঘাড় ঘুরিয়ে সেটা বুঝতে একটু সময় নিল দাশু। তারপর মিনমিন করে বলল, দাশরথী রায়। ডাকনাম কি? দাশু। ভেতর আসবে? দাশু বাপের মুখের দিকে তাকালো। গোলক অভয় দিয়ে বলল, জানা, লজ্জা কিসের? দাশুর ভেতরে যাবার ইচ্ছে নেই, মুখ দেখেই বোঝা যাচ্ছিল। গোলক এবার তাড়া দিয়ে বলল,
যা যা ভেতরে গিয়ে বস, এখানে যা মশা, ম্যালেরিয়া বাঁধালে আর রক্ষে নেই। নিতান্ত অনিচ্ছায় দরজার দিকে এগোচ্ছিল দাশু। ভেতর থেকে চন্দ্রনাথের ভাগ্নি বলল, কলকাতায় তো ম্যালেরিয়া বেশ জাঁকিয়ে বসেছে। চন্দ্রনাথের কাছ থেকে তার ভাগ্নির নামটা জানা হয়নি, জিজ্ঞেস করতে গিয়েও পারল না গোলক। আসুক চন্দ্রনাথ, তার হাঁকডাক থেকেই নামটা জানা হয়ে যাবে। কিন্তু কলকাতার ম্যালেরিয়ার খবর ওই মেয়ে জানল কি করে? অন্ধকারে উঠোনের উপর ঝুঁকে থাকা গাছগুলোর জাত চেনা যাচ্ছে না, তবে কাছেই কোথাও বোধহয় একটা কামিনী ফুলের গাছ আছে। মিষ্টি গন্ধ আসছিল বাতাসে। গোলক বলল, হ্যাঁ জাঁকিয়ে বসেছে বটে, তবে আমাদের পাড়ায় ও জিনিস এখনো ঢোকেনি, এ যা রক্ষে। এত সব খবর তুমি জানলে কি করে? বারে, খবরের কাগজে তো প্রায় বেরোয়। তুমি আবার খবরের কাগজ পড়ো নাকি? হ্যাঁ, মামা মাঝে মাঝে বাংলা কাগজ আনে, তাতেই দেখি। গোলক একটু দমে গেল। শেষ কবে সে খবরের কাগজ পড়েছে মনেও পড়ে না, সময় নেই। তাছাড়া কোন রাজনৈতিক নেতা কত টাকা চুরি করল, কোথায় কটা ডাকাতি বা খুন হলো, সেসব জানবার আগ্রহ তার নেই। দরকারে 2-4টে খবর দোকানের খদ্দেরদের মুখ থেকেই জানা হয়ে যায়। কিন্তু এ মেয়ে তো দেখা যাচ্ছে বিদুষীও বটে। ঘণ্টা 2 বারান্দায় ঠায় বসে কেটে গেল। চন্দ্রনাথের দেখা নেই। কি ব্যাগ গেলে লোকরে বাবা! আর দাশু সেই যে ঘরের ভেতর সেধিয়েছে, আর বেরোবার নামটি নেই। মাঝখানে চন্দ্রনাথের ভাগ্নি ছেলের হাত দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল দিয়ে চমৎকার একটি মুড়ি মাখা আর চা পাঠিয়েছিল। তারপর থেকেই চোখ কেমন ঘুমে ঢুলুঢুলু হয়ে আসছে। আশ্চর্য কাণ্ড! এখন তো সন্ধে রাতে বলা যায়। কলকাতায় অন্যদিন এ সময় সিটি ভ্যারাইটি স্টোরসে খদ্দেরদের ঠাসা ভিড় সামলাতে 2-2 লোক হিমশিম খেয়ে যায়। ঘুমিয়ে এসে গিয়েছিল। হঠাৎ কাছেই কোথায় বাজ পড়ার প্রবল শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে গোলক দেখল ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ জমাট কালো। তীব্র স্বরে ব্যাঙ ডাকছে উঠোনের কোণে। বৃষ্টির রকম দেখে মনে হচ্ছে এ জিনিস সহজে থামবার নয়। বেশ ভালো রকম একটা দুর্যোগের আভাস পাচ্ছিল গোলক। দুশ্চিন্তাও হচ্ছে, কাল পর্যন্ত এ জিনিস চললে কি হবে। এসব গাঁ-গ্রামের দিকে এই ওয়েদারে বাস টাস চলবে কি না তাই বা কে জানে। এদিকে ছেলের সারা শব্দ নেই। ঘরের ভেতরে কি করছে এতক্ষণ সে? দাশু, দাশু! গোলক ডাকল। দাশু খেদে ঘুমিয়ে পড়েছে। মশারি টাঙিয়ে দিয়েছি, আপনিও এবার খেয়ে নিয়ে শুয়ে পড়ুন। ভেতর থেকে উত্তর এলো। ঘাড় ঘুরিয়ে দরজার কপাট ঘেঁষে আবছা একটা মূর্তি দেখতে পেল গোলক। পেছনে টেমি থাকায় মুখখানা ঠাহর করা গেল না। একটু ইতস্তত করে গোলক বলল, চন্দ্রনাথ আসুক না, একসঙ্গে বসা যাবে ক্ষণ। মামার কোনো ঠিক আছে? ফিরবেই না মনে হয় আজ আর, কারো বাড়ি দাওয়ায় পড়ে থাকবে হয়তো। একটা শ্বাস ফেলে গোলক বলল, চন্দ্রনাথের আর কাণ্ডজ্ঞান হলো না। মেয়েটা বোধহয় হাসল একটু। মামা তো ওই রকমই। বাইরে বৃষ্টির শব্দ জোর হচ্ছিল। দূরে গুড়গুড় করে মেঘ ডাকছে আবার। ভিজে বাতাসে কামিনী ফুলের গন্ধটা গাঢ় হয়ে উঠেছিল। মেয়েটার সঙ্গে বলার মতো কয়েকটা কথা খুঁজছে গোলক, এখন পাচ্ছে না। আপনাকে খেতে দিয়ে দিই, রাত অনেক হলো। অনিশ্চিত গলায় মেয়েটি বলল। গোলক হ্যাঁ না কিছুই বলল না। খিদে পেট চোঁচো করছে। বিজয়গড় কলোনির বাড়িতে সন্ধ্যা 6টার মধ্যে রাধির মা ভাত ডাল তরকারি করে একেবারে ফ্রিজে তুলে রেখে যায়। ঘরে ফিরতে গোলকের 8:30-9টা হয়ে যায়। গোলক ঘরে ফেরার পর বাচ্চা কাজের মেয়েটা ছুটি পায়। খাবার গরম করে পাপ ছেলের খেতে খেতে 9:30-10টা। তারপরে আধ ঘন্টার মধ্যে দুজনেই গভীর ঘুমে।
ভোর 5টায় এসে কাজের মেয়েটা কড়া নাড়ে। তারপর ছেলেকে তড়িঘড়ি স্কুলের জন্য তৈরি করতে হয়। ঠিক 6টায় বড় রাস্তার মোড়ে স্কুল বাস এসে দাঁড়াবে। খেতে বসে অবাক হয়ে গেল গোলক। এরই মধ্যে কখন 3-4 পদ রান্না করে ফেলেছে মেয়েটা। ডাল, আলু ভাজা, পুঁটি মাছের ঝাল, পটলের ডালনাও আছে। ঝকঝকে করে মাজা কাঁসার থালা, গ্লাস। কলকাতায় এসব জিনিসের ব্যবহার কবে উঠে গেছে? শ্যামলের মৃত্যুর পর কেউ কি এত যত্ন করে কখনো খেতে দিয়েছে তাকে? বুকের ভেতরে একটা হাওয়া পাক দিয়ে উঠল। মনটা কেমন ধারা হয়ে গেল হঠাৎ। শোবার ঘরের মেঝেতেই খাবার ব্যবস্থা হয়েছে। লাগোয়া রান্নাঘরের কপাটের আড়াল থেকে মেয়েটির গলা ভেসে এলো, আর একটু ভাত দেব? না না, আর কেন? গোলক বলল। দারুণ রেঁধেছে মেয়েটা, তার উপর এই আগুনে খিদে। খাওয়াটা কিরকম হাওয়াতের মতো হয়ে গেল। গোলক উঠতে যাচ্ছিল, রান্নাঘরের ভেতর থেকে গলা পেল। উঠবেন না, বসুন, আপনাদের জন্য মামা মিষ্টি এনে রেখেছে। চীনেমাটির ডিশে 4খানা প্রমাণ সাইজের রাজভোগ এলো। এই ফাঁকে মেয়েটার মুখখানা দেখে নেওয়া যেত, কিন্তু গোলকের কেমন লজ্জা করছিল। মুখ নিচু করে সে বলল, এতগুলো খাওয়া অসম্ভব, 2খানা তুলে রাখো। মেয়েটি জোর করল না, নিঃশব্দে মিষ্টি তুলে নিয়ে গেল। বারান্দার কোণে দাঁড়িয়ে আঁচালো গোলক। উত্তরের ঘরটা বোধহয় চন্দ্রনাথের। সেখানে ঢুকে দেখল উঁচু তক্তপোষে টান টান মশারি টাঙানো। ভেতরে ঘুমিয়ে হল্লাট হয়ে আছে দাশু। জালনার কাছে ছোট্ট টেবিল, সেখানে প্লাস্টিকের জাগে খাবার জল, পাশেই উপর করে রাখা কাচের গ্লাস। ঘরের ভেতরে হ্যারিকেন থাকার জন্য পোড়া কেরোসিনের একটা মৃদু গন্ধ পাওয়া যাচ্ছিল। গায়ে ঠোকার মুখে ইলেকট্রিকের আলো দেখেছিল। চন্দ্রনাথের ঘরে এসে তা কবে পৌঁছবে কে জানে। বাইরে বৃষ্টি বোধহয় একটু মিয়ে এলো। পুকুরের দিক থেকে শেয়ালের ডাক ভেসে আসছিল। বাইরের দাওয়া থেকে ব্যাগটা ঘরে এনে কোন ফাঁকে চেয়ারের উপর যত্ন করে তুলে রেখেছে মেয়েটি। ধুতি বার করে লুঙ্গির মতো করে পরল গোলক। একখানা প্লেটে 2 খিলি পান নিয়ে এতক্ষণ পর মুখোমুখি এসে দাঁড়ালো চন্দ্রনাথের ভাগ্নি। পান খাননি তো আপনি? পরিপূর্ণ দৃষ্টি মেলে মেয়েটিকে দেখছিল গোলক। চন্দ্রনাথ বলেছিল 30। মিথ্যে কথা, মেয়ের বয়স 23-24-এর বেশি হতেই পারে না। বড় বড় চোখ দুটিতে লুকোনো কৌতুক ঝিকমিক করছিল। পান দুটো মুখে ফেলে চিবোচ্ছিল সে। মেয়েটি চুপ করে থেকে বলল, আপনাকে একটা কথা বলবো? গোলক মুখ তুলে তাকালো। আপনি কেন এসেছেন জানি। মেয়েটি বলল। কি করে জানলে? মামা বলেছে? না, তারাপদদা বলছিল। সে আবার কে? মামার এক বন্ধুর ছেলে, সালকের দিকে থাকে। মাঝে মাঝে মামার সঙ্গে আসে এখানে। বলে আঙুলে আঁচলের খুঁট জড়াচ্ছিল চন্দ্রনাথের ভাগ্নি। কি বলেছে তারাপদ? সব। মেয়েটির গলা বুঝি একটু কেঁপে উঠল, একটু কান্নার ছোঁয়া আছে। গোলক টের পাচ্ছিল। ভেতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ছলো ছলো চোখ দুটি তুলে মেয়েটি তাকিয়ে আছে এখন। হাত বাড়িয়ে মেয়েটি রোগা হাতখানা ধরল গোলক। দুপুরবেলায় ঘর থেকে সমস্ত শরীরে অদ্ভুত একটা জ্বর ভাব নিয়ে বেরিয়েছিল সে। এখন হঠাৎ যেন ঘাম দিয়ে সেটা ছেড়ে যাচ্ছে। কি কাণ্ড! এসবের মধ্যে আবার শ্যামলীর মুখখানাও যেন দেখতে পেল একবার। মানুষের মন এক অদ্ভুত বস্তু, কখন তার মধ্যে কি ক্রিয়া ঘটে বোঝা মুশকিল। গোলক ভাবছিল। মেয়েটির হাতখানা ছেড়ে দিয়ে ফস করে একটা শ্বাস ফেলল সে। মাথায় হাত রেখে বলে ফেলল, তোমার কোনো ভয় নেই?
ভোরবেলায় চন্দ্রনাথের হাঁকে ডাকে ঘুম ভাঙল গোলকের। ও গোলকদা, 7টা বেজে গেছে, কখন ওঠো। বাইরে বেরিয়ে গোলক দেখল চারদিক ঝলমল করছে রোদে। কে বলবে কাল রাতে এত দুর্যোগ গেছে? দাশু কখন ঘুম থেকে উঠেছে টেরও পায়নি সে। দাওয়ায় মাদুর পেতে বাটি ভর্তি মুড়ি নিয়ে বসেছে এখন, সঙ্গে নারকোলের নাড়ু। বাড়িতে একটা কিছু গেলাতে গেলে কত সাধ্য সাধনা করতে হয়, অথচ এখানে এসে হাতের কাছে যা পাচ্ছে দিব্যি খেয়ে যাচ্ছে। ও সরো, গোলকদা উঠেছে রে, মুখ ধোবার জল দিয়ে যা, বলে একগাল হাসল চন্দ্রনাথ। কিরকম কাণ্ডজ্ঞানহীন একটা লোক! মাঠের ধারে এই ফাঁকা বাড়িতে মেয়েটাকে একা রেখে দিব্যি বাইরে রাত কাটিয়ে এলো, এখন আবার দাঁত কেলিয়ে হাসছে। গোলকের গা পিত্তে জ্বলে যাচ্ছিল। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। কিন্তু সর মানে কি? সরস্বতী? সরোজিনী? ফুলকো লুচি করেছে সর, তার সঙ্গে আলুর দম। দাওয়ার সিঁড়িতে বসে গম্ভীর মুখে খেয়ে যাচ্ছিল গোলক। চন্দ্রনাথ একটু অপরাধী ভাব করে বলল, আমার উপর রাগ করেছ গোলকদা? সরোজিনীকে তো বলে রেখেছিলাম তোমাদের কথা, তোমরা আসছো না দেখে বাসুদেবপুরে গিয়েছিলাম, বৃষ্টিতে আটকে গিয়ে এই কাণ্ড হলো। সরোজিনী? হ্যাঁ, যা বলছিলাম, তোর ওপর রাগ করে লাভ নেই, ওকে আমি আজই সঙ্গে করে কলকাতায় নিয়ে যাচ্ছি, গোলক বলল। একগাল হেসে চন্দ্রনাথ বলল, তা নিয়ে যাও, এবার যদি ওর কপালটা খোলে তোমার কাছেও ভালোই থাকবে। আমি তো আর তেমন যত্ন টত্ন করতে পারি না ওকে। বলতে বলতে চুপ করে গেল চন্দ্রনাথ। ঘর থেকে বেরোতে 10টা হয়ে গেল। এবেলা আর দোকান খোলা হলো না। রাতের বৃষ্টিতে ভেজা কাঁচা রাস্তা ভালো করে শুকোয়নি এখনো। চন্দ্রনাথের কাঁধে ব্যাগ, আগে আগে হাঁটছিল। সরোয়ার দাশু অনেকটা পেছনে পড়ে গেছে। কাঠের পোলটার কাছে এসে দু বন্ধুতে দাঁড়ালো। ছেলেটাকে 1000বার বারণ করা সত্ত্বেও হাওয়ায় চটি পড়ে এসেছে। কাদার ছিটে লেগে প্যান্টের পেছনটা গেছে নিশ্চিত। রোদের তাতে মুখখানা লাল হয়ে এসেছে গোলকের, তবে বুকের ভেতরে বেশ একটা ভরাট ভাব টের পাচ্ছিল সে। আমার কাছে ব্যাগটা দে এবার চন্দ্রনাথ, গোলক বলল। থাক না আমার কাছে। দূরে মুখ নিচু করে লাজুক পায়ে হেঁটে আসছিল সরোজিনী। তার একটা হাত ধরে আছে দাশু। বক বক করে কি বলে চলেছে সেই জানে। বাপকে দাঁড়িয়ে পড়তে দেখে চেঁচিয়ে বলল, তোমরা এগোও, আমি তো সরদিদির সঙ্গে আসছি। চন্দ্রনাথ হাঁ করে তাকিয়ে গোলকের থমধরা মুখখানা দেখছিল। একটা শ্বাস ফেলে গোলক বলল, তোর মতো কাণ্ডজ্ঞানহীনের কাছে এ মেয়েকে ফেলে রাখা যায় না। শ্যামলীর খুব মেয়ের শখ ছিল, তাই নিয়ে যাচ্ছি ওকে। বেথা যা দেবার আমি দেব, তোকে আর এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প সরোজিনী। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।